হ্যালো ভিউয়ার্স, আলো ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি অঙ্কিতা। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প সবার আগে শুনতে চাইলে আমাদের আলো ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কেমন? ধন্যবাদ। আয়রাত যে আব্রাহামকে ঠাটিয়ে একটা থাপ্পড় মেরেছে তাতে আব্রাহামের কিছুই হয়নি। সে তবুও আয়রাতের দিকে তাকিয়ে আছে। সে কিছু বলবে না, আজ কিচ্ছু বলবে না, কারণ এটা তার প্রাপ্য ছিল। আব্রাহাম না বুঝে যা করেছে তার জন্য এটা অতি সামান্য একটা বিষয়, এমনটা হবারই ছিল। আব্রাহাম আয়রাতের দিকে তাকিয়ে আছে। আয়রাতে আবার হু হু করে কেঁদে দেয়, জোরে জোরে দম নিচ্ছে আর আব্রাহামের দিকে তাকিয়ে আছে। দিয়া বুঝলো যে এদের মাঝে খুব বড়সড় কিছু একটা ঝামেলা পেকেছে, তাই দিয়া সোজা সেখান থেকে চলে আসে। আব্রাহাম কিছু বলতে যাবে আয়রাতকে, তখন আয়রাত তার হাত দিয়ে আব্রাহামকে থামিয়ে দেয়। আয়রাতের রাগও লাগছে আর কান্নাও। আর সেখান থেকে চলে আসতে নিলে আব্রাহাম তার হাত ধরে ফেলে, তারপর আবার তাকে নিজের সামনে এনে দাঁড় করিয়ে দেয়। মারো, কাটো, বকো, যা ইচ্ছে করো, আর দূরে যেও না প্লিজ। প্লিজ, আমি মরে যাব তোমাকে ছাড়া। আমি সত্যি মরে যাব তুমিহীনা। প্লিজ যেও না। হ্যাঁ, আমি ভুল করেছি। আমার একটা পাহাড় তোমার কথা শোনা উচিত ছিল, আমি শুনিনি। সত্যি অনেক বড় ভুল করেছি আমি। প্লিজ মাফ করে দাও। আর হবে না এমন, আর কখনো এমন করব না। প্লিজ আয়রাত, প্লিজ যেও না। কথা তো বলো। হাতটা ছাড়ুন, জান পাখি, প্লিজ। আমার হাতটা ছাড়ুন। আয়রাত, বললাম না হাতটা ছাড়তে। শেষ মানে সব তামাশা নাটক শেষ, নাকি এখনো বাকি আছে? আপনি না খুন করেন, তাহলে এক কাজ করুন না। ওহো সরি, কাজ না, আমার উপর একটা মেহেরবানি করুন প্লিজ। আমাকে না মেরে ফেলুন, প্লিজ মেরে ফেলুন আমাকে। এইভাবে আমি আর পারছি না। ভালোবাসায় অন্ধ হতে দেখেছি আমি, কিন্তু অমানুষ না। তবে কাল রাতে আমি অমানুষকেই দেখেছি। আপনি কিভাবে এটা করতে পারলেন আব্রাহাম? আয়রাত, মাফ করে দাও না। আর হবে না এমন। আমি বুঝিনি, অনেক রাগ হচ্ছিল আমার। আয়রানের সাথে তোমাকে আমি জাস্ট ভাবতে পারছিলাম না, তোমাদের একসাথে মেনে নিতে পারছিলাম না আমি কোনোভাবেই। আমি রাগ সামলাতে পারি না, জানো তো তুমি। তুমি তো আমার। আয়রাতে এবার সোজা তেরে গিয়ে আব্রাহামের কোলার খামচে ধরে। আমি কারো না, আমি আমার নিজের বুঝেছেন আপনি? আপনি কোন সাহসে আমার উপর অধিকার খাটান? কোন সাহসে? হ্যাঁ, কে হই আমি আপনার? আর আপনি ভাবলেন কি করে যে সেই দিন সেই হোটেলে এত সিন ক্রিয়েট হবার পর, তারপর আবার আমি যখন জানতে পারলাম যে রাইহান আপনার সৎ ভাই, তারপরেও আমি ওই রাইহানকে বিয়ে করব? আমাকে কি পাগল মনে হয় আপনার? আমি এত শত কিছু জানি না। আমি এখন শুধু এটা জানি যে তুমি আমার। আই এম সরি, ভুল হয়ে গেছে আমার। বললাম তো, আর কত বলবো? তুমি বলো আমাকে কি করতে হবে। কি করলে তুমি আমাকে মাফ করবে? কি করলে তুমি আবার আমার আগের আয়রাত হয়ে যাবে? বলো, শুধু একটা বার বলো। যা বলবো তা শুনবেন তো? অবশ্যই। জাস্ট স্টে অ্যাওয়ে ফ্রম মি। আয়রাত, আমার থেকে দূরে থাকুন। আব্রাহামকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আর সেখান থেকে চলে আসে। আব্রাহাম আয়রাতকে আটকায় না, কারণ সে জানে যে এখন আয়রাত কারো একটা কথাও শুনবে না। আর অনেক কিছু গিয়েছে মেয়েটার উপর দিয়ে, তো এমন ডেট করা নর্মাল। আব্রাহাম তার গেস্ট হাউসে যায়। সেখানে গিয়ে কাল যে গার্ডটা আব্রাহামকে আয়রাতের বিয়ের খবর দিয়েছিল তাকে ফোন দিয়ে দ্রুত আসতে বলে। সে এসেও পড়ে। স্যার ডেকেছেন? আব্রাহাম এতক্ষণ মাথা নিচু করে বসেছিল। গার্ড আসাতে সে ফট করে মাথা তুলে সামনে তাকায়। আব্রাহামের চাউনি দেখে তো গার্ডের যায় যায় অবস্থা, ভয়ঙ্কর লাল হয়ে আছে। গতকাল কার বিয়ে ছিল? স্যার আসলে আয়রাত ম্যামের। গার্ডের এই কথা বলার সাথে সাথে আব্রাহাম তার পাশে থেকে একটা অ্যালকোহলের কাচের বোতল নিয়ে টেবিলে বাড়ি দেয়, যার ফলে বোতলটা হাফ ভেঙে যায় আর হাফ আব্রাহামের হাতে থেকে যায়। আব্রাহাম বোতলটা ভেঙেই এক ঝটকায় উঠে গিয়ে গার্ডের পেছন দিক দিয়ে গিয়ে তার গলায় ধরে। গার্ডের তো ভয়ে ঘাম ছুটে যাচ্ছে। বিয়ে কি কাল হয়েছিল? স্যার আসলে স্পিক আপ, ড্যামিট। স্যার গাড়ি ড্রাইভার তো তাই বলেছিল।
যে রায়হান স্যার নাকি বিয়ে করার জন্য অনেক আগেই আয়রাত ম্যামের বাসায় গিয়েছে। আর তখন অনেক সময় পার হয়ে গিয়েছিল স্যার। আমি ভেবেছি বিয়ে হয়ে গিয়েছে, তাই আর তাই আমাকে ভুল ইনফরমেশন দিয়ে দিলি, তাই তো? ভুল ইনফরমেশন মানে স্যার? বিয়ে হয়নি? আর তোর এই ভুল তথ্যের জন্য আমি কি থেকে কি করে বসেছি রাগের বসে। এ কথা বলার সাথে সাথে আব্রাহাম সেই গার্ডের ঘাড়ের বাম সাইডে কাচের বোতল দিয়ে একটা আঁচড় কাটে। গল গল করে রক্ত ঝরছে। গার্ডটা তার ঘাড় এক হাত দিয়ে চেপে ধরে কাতরাচ্ছে। তখনই আব্রাহামের ডাকে আরও দুজন গার্ড আসে। গলা বা গাড়ের মাঝ বরাবর আসর কাটিনি, নয়তো সাথে সাথে মরে থাকতো। একে হসপিটালে নিয়ে যা, হয়তো 2-1টা সেলাই লাগবে, তারপর ঠিক। আব্রাহামের হাতে রক্তের হালকা কিছু ছিটেফোঁটা লেগেছে। সে তা টিস্যু দিয়ে মুছতে মুছতে বলে কথাটা। গার্ডগুলো চলে গেলে আব্রাহাম আবার 2 হাত দিয়ে মুখ চেপে ধরে। তার মাথা কাজ করা পুরো বন্ধ করে দিয়েছে। সে কীভাবে আরাতকে মানবে সেই বুদ্ধি আসছে না। যে অবস্থা, তাতে তো দেখে মনে হয় না যে সহজে কিছু হাতের নাগালে এসে পড়বে। আব্রাহাম বসে বসে এগুলো চিন্তা করে যাচ্ছে। ওদিকে রায়হান তার হাতে একটা পাজেল বক্স নিয়ে মেলানোর চেষ্টা করেছে। সে এই পাজেল বক্সটা কোনোভাবে মিলাতে পারে না। কমপক্ষে 3 দিন লেগে যায় তার এটা মিলাতে। এখন সেটা মিলানোর চেষ্টাই করছে আর ভাবছে যে কি করে আরাতকে নিজের করা যায়। অবশ্যই তাতে আব্রাহাম তো বাধা হয়ে আসবেই, কিন্তু কোথায় বলে না 7 সমুদ্র 13 নদী পার করে কাছে পেলাম তোমাকে। ব্যাপার কিছুটা তেমনই, অনেক বাধা বিপদের সমান। রায়হান এগুলো ভাবছিল, তখনই রায়হানের কাছে কলির ফোন আসে। হ্যালো। হ্যালো, আমি আয়রাতের চাচি বলছি। জি, আমি চিনতে পেরেছি, বলুন। আয়রাত কি চায় আর কি চায় না তা তো ওর নিজের মুখেই শুনলেন। জি, আমি শুনছি, কিন্তু আমি হাল ছেড়ে দেব না। আয়রাতকে এত সহজে আমি আব্রাহামের হতেও দিব না। না, এখন আপনি এমন কিছুই করবেন না। আয়রাত যেহেতু চায় না, তাহলে আমিও আর জোর করব না। থাক, মেয়েটা অনেক রেগেছিল। আর এছাড়াও আয়রাতের চাচা এখন সবটা ব্যাপার জানে। তারপরেও যদি আয়রাতের ওপর এখন আমি জোর করি, তাহলে আমার সংসারে আগুন লাগবে, যা আমি চাই না। তো বুঝতেই পারছেন, আয়রাতকে ভুলে গেলেই এখন আপনার জন্য ভালো হবে। আর আপনার ভাই নাকি আব্রাহাম, সেও কিন্তু আয়রাতের জন্য পাগলের ওপরের বেশি। কিছু হের থেকে ফিরলে কিয়ামত বাঁধিয়ে দেবে সোজা। আপনি কি আমাকে সোজা ভাষায় না করছেন, নাকি হুমকি ভয় দেখাচ্ছেন? কোনটা? হুমকি ভয় দেখানোর আমি কেউই না, সোজা কথাই মানা করে দিচ্ছি। আর আপনি কি ভাবলেন আমি আয়রাতকে ছেড়ে দিব? আমি আপনার কথাতেই। একটা কথা শুনে রাখুন, প্রেমের মরা জলে ডোবে না। প্রেম ভালোবাসা এমন একটা জিনিস যার ফলে মানুষ নিজ হাতে নিজে বরবাদ পর্যন্ত হয়ে যায়। নিজের বরবাদি ডেকে আনবেন না, বা নিজের ধ্বংস হবার রাস্তায় হাঁটবেন না। নিজের ভালো পাগলেও বোঝে। কলি এই বলেই ফোন কেটে দেয়। আর রায়হান তো রাগে ফুঁসছে। না 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 না, এভাবে ছেড়ে দিলে চলবে না। যে করেই হোক সব ঠিক করতে হবে। নিজের জন্য সব ঠিক করতেই হবে, হোক না সেটা অন্যর চোখে ভুল। রায়হান মদের গ্লাস থেকে মদ খেয়ে আবার রাগীভাবে বলতে শুরু করে। দরকার পড়লে সব শেষ করে দিব, খুন করে ফেলবো আর সবাইকে, তবু আয়রাতকে চাই আমার। রাত বাজছে 12:20। এখনও ইকবাল সাহেব আর কলি বাসায় ফিরেনি। আয়রাতের চোখেও ঘুম নেই। এখন তো তার একা এক রুমে ঘুমাতেই ভয় লাগে। না চাইতেও সে রাতের সব কথাগুলো বারবার মাথার চারাতে উঠেছে। আয়রাতের ভাবতেই সব কেমন জানি গা গুলি উঠছে। আয়রাত একটা খাতা বের করে তাকে লিখতে শুরু করলো। পড়াতে মনোযোগ দিকে তাতেও এগুলো আজের চিন্তা মাথা থেকে কিছুটা দূর হয়। আয়রাত লেখা শুরু করবে, তখনই তীব্র বেগে গাড়ির হর্ন। আয়রাত চমকে ওঠে, যার ফলে তার হাত থেকে কলমটা নিচে পড়ে যায়। সাথে সাথে আরও বেশি কয়েকবার গাড়ির হর্ন। যেহেতু মধ্যরাতে, তাই হর্নের আওয়াজটা বেশ জোরে শোনা যাচ্ছে। আয়রাত উঠে গিয়ে করিডোরে দাঁড়ায়। দেখে আব্রাহাম। এত রাতে আব্রাহামকে নিজের বাসার নিচে দাঁড়িয়ে থাকতে দেখে আয়রাত অবাক হয়। এই মাইয়া, নিচে নামো। হারামজাদা পোলা। এই মেয়ে, কানে শোনো না? নিচে নামবে নাকি আমি উপরে আসবো? ধ্যার ছাতা, এই যে কি শুরু করেছেন রাত বিরাতে? এখানে সবাই ঘুমাচ্ছে, এইভাবে ষাঁড়ের মতো চিল্লাচ্ছেন কেন? আমি উপরে আসলাম। এই, আমি আসতেছি, দাঁড়ান। আয়াতের রাগে কী যে করতে মন চাইছে, এখন কোনো রকমে শুধু দাঁতের দাঁত চেপে রেখেছে। পড়ার টেবিলে গিয়ে কলম দানিটা
চুরে মারে রাখে, তারপর নিচে নেমে পড়ে, কেননা সে জানে যে এখন নিচে না গেলে আবরাম উপরে চলে আসবে। আয়রাত দ্রুত নিচে যায়। গেটের বাইরে যেতেই আয়রাত হা হয়ে আব্রাহামকে দেখে নেয় একবার। আব্রাহাম শর্টস পরে আছে, মানে হাঁটু অবধি 3/4 প্যান্ট অ্যাশ কালারের, আর উপরে একটা টি শার্ট, সেটা অ্যাশ আর হোয়াইট কালারের মিক্স। আয়রাত মুখটাকে বাংলার পাঁচ বানিয়ে দিয়েছে। এসেছো তুমি? এটা কি কি পড়েছেন আপনি এগুলো? তো এত রাতে কি আমি তোমার জন্য স্যুট আর টাই পরে আসতাম নাকি এই গরমে? তাই বলে এটা? যাই হোক, গরু তো গরুই, তাওই আপনাকে বিশাল দেহি লাগছে। কি হয়েছেটা কি? সরি। কেন? ওয়াও, গেট সব ভুলে গেছো? একটা কাজ করুন, একটা মানুষকে মেরে ফেলুন, একদম লাশ, ওকে? তারপর তার সামনে গিয়ে আস্তে করে সুন্দর করে বলুন তো যে সরি। দেখুন তো মানুষটা আবার বেঁচে যায় কি না। সরি সব কিছুর সমাধান হয় না। এটা কিছুটা এমনই যে আপনি একটা বড় কাঁচকে ভেঙে ফেলেছেন, তারপর সেটার উপর সামান্য একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে বলবেন ঠিক হবার জন্য। আপনি কি করছেন তাতে আমার কি হয়েছে সেটা কেবল আমিই বুঝতে পারছি। আব্রাহাম এগিয়ে এসে আয়ারাতের হাত ধরে ফেলে। আর করব না তো। সরি, মাফ করে দাও না। সত্যি অনেক সরি। মাপ চাইতাছি আমি। সে কখন থেকে বলতাছি আর হবে না, আর হবে না। আমি কি বুঝে করেছি নাকি? রাগ অনেক খারাপ জিনিস, আগেও বলেছি আপনাকে, আপনি শুনেননি। ওকে ফাইন, মানলাম আপনি বুঝে করেননি, কিন্তু আমাকে কি আপনার একটিবার সব কিছু বলার সুযোগ দেওয়াটা উচিত ছিল না? একটা বারও না? কিন্তু তা আপনি দেননি। নিজের রাগের বসে যা মাথায় এসেছে তাই করেছেন। পশুর মতো ঝাঁপিয়ে পড়েছেন আমার উপর। আমার উপর এক বিন্দু বিশ্বাস নেই আপনার, এতেই বুঝে যায়। আব্রাহাম এবার আবার আয়ারাতের হাত ধরে একই প্রলাপ বকতে লাগলো। আমি যদি আবার এমন কিছু করেছি তাহলে 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 আমি নিজেকে শুট করে মেরে ফেলবো। সত্যি। শোনো, তুমি আমার তো আর কত বলবো। হ্যাঁ, আমি মানলাম আমি যা করেছি তোমার সাথে ভুল, কিন্তু এখনো তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। এখনো তুমি আমারই আছো। তুমি চাইলেও না চাইলেও তোমার উপর অধিকার ছিল আমার, আর এখনো আছে। মাপ চাচ্ছি, একটা বার মাফ করে দাও না। এভরিওয়ান ডিজার্ভ এ সেকেন্ড চান্স। প্লিজ, আর একটা সুযোগ দাও না। আমি তোমাকে ভালোবাসি, আর হবে না। চুপ করেন, কানের পোকা নড়ে যাচ্ছে। আরে সরি বলছি তো, আর হবে না এমন। মাফ করে দাও না এরা, প্লিজ। আমার বেবি গার্ল, আমার জান পাখি, আমার সব, প্লিজ মাফ করে দাও না। সরি 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 তো বাবা। আব্রাহামের কথা বলা শেষ হলে আয়ারাত তার হাতগুলো আব্রাহামের হাতের ভাঁজ থেকে দ্রুত ছাড়িয়ে আবার আব্রাহামের গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। এতে আব্রাহামের সামনে চুলগুলো সব কপালে এসে পড়ে। আয়ারাত চোখ পাকিয়ে আব্রাহামের দিকে তাকিয়ে আছে। গরু কোথাকার ভাঙা রেকর্ড বাজানো শুরু করে দিল। থামো না, বেশি পেঁচাল করলে রাস্তায় পাগলা কুকুর পেছনে ধরিয়ে দেব। বাড়ি যান। আব্রাহামকে ঝাড়ি দিয়েই আয়ারাত দ্রুত বাসার ভিতরে চলে গেল। আব্রাহাম অবাক হয়ে আয়ারাতের যাওয়ার দিকে তাকিয়ে থাকে, তারপর নিজের 2 হাত ছড়িয়ে দিয়ে বলে ওঠে, এটা কি ছিল? মানে সিংহকে বিড়ালের ভয়? বাহ! সাইকো কোথাকার। মেরি বিল্লি মুজেই মেও। আয়ারাত বাসার ভেতরে চলে গেল, কিন্তু আব্রাহাম তো নাচর বান্দা, সে সেখান থেকে যাবার নাম নিচ্ছে না। দাঁড়িয়ে আছে তো আসেই। এদিকে আয়ারাতেরও চোখে ঘুম নেই। রাত বেজে গেল 2টা। আয়ারাত তার করিডোরে গিয়ে বাইরে রাস্তায় উকি দেয়। দেখে আব্রাহাম গাড়ির সাথে হেলান দিয়ে পকেটে 2 হাত রেখে আয়ারাতের করিডোরের দিকে তাকিয়ে আছে। আয়ারাত উকি দিলে আব্রাহাম আয়ারাতকে দেখে ফেলে, আর আয়ারাত দ্রুত নিচে ঝুঁকে যায়। দেখেছি, লুকিয়ে লাভ নেই। আমি যাব না এখান থেকে। ওই যে কথায় আছে না, যে যেখানে রাত সেখানেই কাট। আজ আমিও তেমন করব, এখানেই দাঁড়িয়ে থাকবো। আয়ারাত আব্রাহামের দিকে একটা ভেঙচি কেটে এসে পড়ে। তারপর আরও 30 মিনিট পার হয়ে যায়। আয়ারাত আরামসে হুমায়ুন আহমেদের বই পড়ছে আর গরম গরম কফি খাচ্ছে। তখনই বেশ আওয়াজ করে বিদ্যুৎ চমকে ওঠে, যাকে আমরা খাঁটি বাংলা ভাষায় বলি ঠাডা। সেটা পড়েছে আর কি। আয়ারাত মুখে কফি নিয়ে চুপ করে বসে আছে। যে জোরে বিদ্যুৎ চমক দিয়েছে
করিডোর দিয়ে বাইরে উকি দেবে কি দিবে না চিন্তায় পড়ে যায় আয়রাত। এক প্রকার দোটানা। আর এবার কোনো কথা ছাড়াই হুড়মুড়ে একদম আকাশ কাঁপে মুষলধারে বৃষ্টি নেমে পড়ল। আয়রাত এবার আর বসে থাকতে পারলো না, উঠে গিয়ে করিডোরে যায়। গিয়ে দেখে আব্রাহাম আগের মতো করেই দাঁড়িয়ে আছে, দুই হাত ভাঁজ করে মাথার নিচে নামিয়ে রেখেছে। বৃষ্টির বেগ অনেক বেশি, সেই বৃষ্টিতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজে চলেছে। আয়রাত করিডোরে দাঁড়িয়েছিল, তখনই আব্রাহাম আবার মাথা তুলে তাকায়, আয়রাতকে দেখে হেসে হাত নাড়ায়। কিন্তু আয়রাত সরে আসে সেখান থেকে। ছেলেটা বাইরে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে। আয়রাতের কেমন যেন মায়া লাগছে, কিন্তু পরক্ষণে আবার সেই রাতের কথাগুলো মনে পড়ে। আয়রাত নিজেকে শক্ত করে। না না না, এইভাবে নরম হয়ে গেলে চলবে না, শক্ত হতেই হবে। এত সহজে রাগ ভাঙতে দেওয়া যাবে না। রাগ করেই থাকবো। আমাকে এতদিন ধরে যে জ্বালানো সহ্য করেছি আমি, এই জ্বালানো সহ্যগুলো আমি শোধ তুলব। থাক, রাস্তায় ভিজুক গে, যত ইচ্ছে ভিজতে পারে, যার নামে যাকগে, আমার কি। আয়রাত বিছানাতে গিয়ে শুয়ে পড়ে। জানালার থাই গ্লাসটা সরে একটুখানি মুখটা বের করে দিয়ে বাইরে তাকিয়ে থাকে। আব্রাহামকে দেখছে। প্লিজ আর আমিও দেখবো তুই কতক্ষণ বেচতে পারিস। এমন সব শাস্তি দিব না, নাকের পানি চোখের পানি সব এক করে ছাড়বো। যেভাবে আমাকে করিস না, সে তো খাটবে না, সে স্ট্রং, তবু সত্য আমি তুলবই। আমিও দেখবো যে ওর ধৈর্য কত। ফিস তুই। আয়রাত আব্রাহামের দিকে কতক্ষণ তাকিয়ে থাকে। আয়রাত খেয়াল করে যে আব্রাহাম একটু উঠে দাঁড়ায় হেলান দেওয়া থেকে। বৃষ্টির পানিতে ভিজেছে আর রাস্তার মাঝে পায়চারি করছে। মাঝে মধ্যে আয়রাতের জানালার দিকে তাকাচ্ছে, তবুও বাসায় যাবার নাম নিচ্ছে না। কি পরিমাণ ঘাটতেরা তাহলে! থেকে থেকে বৃষ্টির পানিতে ফুটবলের মতো কিক মারছে। এভাবে বাইরে তাকিয়ে থাকতে থাকতেই কখন যে আয়রাতের চোখ লেগে গেছে তা সে জানে না। সারা রাত অনেক বৃষ্টি হয়েছে, তাই ওয়েদারটা বেশ শীতল। আয়রাত ঘুমিয়েছিল আরামসে, কিন্তু কোনো পাথর দিয়ে বড় কাচে ঢিল দিলে যেমন শব্দ হয় ঠিক তেমন বিকট আকারের একটা শব্দে আয়রাতের ঘুম ভাঙে। আয়রাত চমকে গিয়ে ঘুম থেকে ধরফর করে উঠে পড়ে। কোথায় কোন দিকে শব্দটা হয়েছে তা খুঁজতে লাগে, আর ফ্লোরে তাকিয়ে দেখে যে আসলেই এটা কাঁচ ভাঙার শব্দ ছিল। বিছানা থেকে নেমে পড়ে, নেমে দেখে একটা সাদা গোল আকৃতির কী যেন বলের মতো দেখতে। আয়রা সেটা হাতে তুলে নেয়। আসলে এটা একটা পাথর, আর পাথরটা একটা সাদা কাগজে মুড়ানো। আয়রাত জানালার দিকে তাকিয়ে দেখে থাই গ্লাসটা ঠিক মাঝ বরাবর বিশাল এক গোল করে ফাটার মতো, মানে ভাঙা। সেই কাজটা ভেদ করে এই কাগজযুক্ত পাথর তার রুমের ভেতরে এসেছে। আয়রাত পাথরটা ফেলে দেয়, সেটা মিলে দেখে কাগজে কিছু একটা লেখা। ঠিক 9টার ভিতরে আমার অফিসে দেখতে চাই, 1 সেকেন্ডও যেন এদিক ওদিক না হয়। আয়রাত রাগে কাগজটা দুমড়ে মুছে ছিঁড়ে একদম তেনা করে দিল। অফিসে যাবে সে, কিন্তু অফিসে গিয়ে কি যে করবে তা আয়রাত নিজেও জানে না। সব উলটপালট করে দেবে একদম। আগে একটাবার অফিসে যেয়ে নিক। আয়রাত কি জানি ভেবে দ্রুত করিডোরে যায়। দেখে কালো কালারের একটা গাড়ি সাই করে মারতে চলে গেল। সেটা আব্রাহামের গাড়ি, তার মানে আব্রাহাম সবেমাত্র আয়রাতের বাসার নিচ থেকে গেল। এই খবিশ কেবল আমার বাসায় নিচ থেকে গেল নাকি? তাহলে কি সারা রাত এই তুফানের মাঝেই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছিল? হায় রে, যাই ইচ্ছে করুক গা, আমার কি কচুর মাথা। আয়রাত রেগে মেগে আগবাবুলা হয়ে চলে যায়। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আয়রাত রেডি হয়ে সোজা চলে যায় আব্রাহামের অফিসে। তার মুখের মাঝে রাগ আর জেদ স্পষ্ট। আয়রাত বাড়ি থেকে বের হয়ে প্রায় 20 মিনিট পর অফিসে পৌঁছায়। অফিসে গিয়ে দেখে সবাই একদম চুপচাপ শান্ত। আয়রাতকে দেখে রোদেলা এগিয়ে আসে। আয়রাতের সাথে কথা বলতে যাবে, কিন্তু আয়রাত পাশ কাটিয়ে চলে আসে। কারোর সাথে কোনো কথাই বলে না, সোজা এসে পড়েছে। আয়রাতের এমন হাবভাব দেখে রোদেলা বেশ অবাক হয়ে যায়। যাই হোক, আয়রাত আব্রাহামের কেবিনে চলে যায় সরাসরি, না বলে কই বিনা পারমিশনে। আব্রাহাম বসে বসে ফোনে কথা বলছিল। তখনই আয়রাতকে এমন তীরে আসতে দেখে আব্রাহাম তার দিকে তাকায়। গুড মর্নিং বে। আব্রাহাম কিছু বলতে যাবেই তার আগে আয়রাত তার কাছে এসে ঠাস করে একটা কাগজ আব্রাহামের টেবিলের উপরে রাখে। টেবিলের উপরে হাত দিয়ে কিছুটা ঝুঁকে রয়েছে আর রাগে লাল হয়ে আব্রাহামের দিকে তাকিয়ে আছে। আব্রাহাম একবার আয়াতের হাতের দিকে তাকায়, আরেকবার আয়াতের দিকে। আমার রেজিগনেশন লেটার, আমি এই চাকরি ছাড়ছি। তুমি হয়তো রাখেন আপনার 1 বছরের কমিউনিটেন্ট। আমি চাকরি করব না মানে করব না, শুনেছেন আপনি?
অ্যান্ড ডোন্ট ইউ ডেয়ার টু স্টপ মাই ওকে? না, একদম না। আমি আটকাবো না তোমাকে, যা ইচ্ছে করতে পারো। আপনি আমাকে আটকানোর কে না? হু দ্য হেল ইউ আর ইউ? আপাতত কেউ না, কিন্তু খুব তাড়াতাড়ি হ্যাঁ, দিনের বেলা হয়ে জেগে যাবো। জেগে স্বপ্নে দেখা বন্ধ করুন। হয়েছে তোমার? হ্যাঁ, এটাই বলতে এসেছিলাম আপনাকে। আর এখন শেষও বলা, তাই চলে যাচ্ছি। আয়রাত, আয়রাত এক ঝটকায় আব্রাহামের কেবিন থেকে চলে আসে। আব্রাহাম আটকায় না, আয়রাত রেগে মেগে চলে আসে। আয়রাত চলে গেলে আব্রাহাম শুধু একটা দম ফেলে, কেননা এমনটা হয়েছিল। সামনে তাকিয়ে দেখে আয়রাতের রেজিগনেশন লেটারটা। আব্রাহাম তুলে তা হাত দিয়ে নিয়ে নেয়, তারপর লাইটার দিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। নিমিষেই তা ছাইয়ে পরিণত হতে লাগে। রাগ করবে? সারা জীবন করে থাকো, মানা নেই। রেগে থাকলেও আমার কাছেই থাকবে, যাই হয়ে যাক ছেড়ে যাবে না, আমি যেতে দিবই না। আগুনের আভাগুলো যেন আব্রাহামের চোখের মণিতে জলজল করে ভেসে উঠছে। আয়রাত আর কাউকে কিছু না বলে ভার্সিটিতে চলে গিয়েছে। নিজের ক্লাসরুমে চুপ করে এক জায়গায় বসে পড়ে। দিয়ে আয়রাতকে দেখে দ্রুত তার পাশে এসে বসে। কে রে, এসেছিস? আমি তো ভেবেছিলাম যে আসবি না। হ্যাঁ, পড়াগুলো তুই পড়ে দিবি, তাই তো? আসতে ভাই, চিত্ত যাইতাছিস কেন? ভালো লাগছে না রে কিছুই। আচ্ছা শোন, আব্রাহাম ভাইয়ার সাথে তোর কি কিছু হয়েছে নাকি? আয়রাত, কি রে বল। না, কিছুই হয়নি, এমনি জাস্ট ভালো লাগছে না আমার। অফিসে যাসনি? আমি আর ওখানে যাব না, চাকরি ছেড়ে দিয়েছি। বাড়িতে কেউ কিছু বলবে না? বললে বলুক, দরকার পড়লে বাড়ি ছেড়ে দেব। একদম একা হয়ে যাব। কাউকে এখন আর আমার ভালো লাগে না। আমার ওপর দিয়ে যে কি যাচ্ছে তা কেবল আমি জানি। আমাকেও ছেড়ে দিবি? ঘোড়ার ডিম। আয়রাত আর দিয়া ক্লাস করে চলে গেল। আয়াত ভার্সিটির গেটের বাইরে এসে চলে যেতে ধরবে, তখন নিজের ওড়নাতে টান পড়ে। আয়রাত ফট করে মাথা ঘুরে পেছনে তাকায়, দেখে আব্রাহাম তার ওড়নার এক পাশ ধরে রেখেছে। আয়াতের মেজাজ 440 ভোল্টের হয়ে গেল আব্রাহামকে দেখে। আবার আপনি এখানে কি করছেন? একটা বার বলো তো যে কি করতে হবে আমায়, আমি তাই করব। প্লিজ দূরে যেও না। এক কথা বারবার শুনতে মজা লাগে না? আই এম সরি। সরি 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 সরি, তাই না? সরি। ওয়েট, আপনাকে তো আমি... আয়রাত এ কথা বলেই তার আশেপাশে কি যেন একটা খুঁজতে লাগলো, আর পেয়ে গেল। আয়রাত তার হাতে একটা বেশ বড়সড় পাথর নিল, তারপর আব্রাহামের গাড়ির দিকে এগিয়ে গেল। ঠাস করে গাড়ির সামনে 2 হেডলাইট ভেঙে দিল, তারপর আবার গাড়ির 2 পাশের 2 উইন্ডো গ্লাস ভেঙে দিল। একদম ভেঙে চুরমার হয়ে গেছে। আয়রাত আব্রাহামের দিকে তাকিয়ে দেখে যে আব্রাহাম কপাল কুঁচকে তাকিয়ে আছে। আয়রাত তার হাত থেকে পাথরটা ফেলে দিয়ে 2 হাত ঝেড়ে ঝেড়ে আব্রাহামের সামনে আসে। 2 হাত ভাঁজ করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। আপনার সরি আপনাকেই মুবারক। সরি, আপনার সরি আপনাকেই মুবারক। আই অ্যাম সরি, ভুল হয়ে গেছে, আর হবে না। দেখুন তো আব্রাহাম, কাঁচগুলো আবার জোড়া লেগেছে কিনা। দেখুন দেখুন, লেগেছে। লাগেনি তো, তাই তো? ঠিক তেমনি আমিও। আমার ইচ্ছার বিরুদ্ধে আপনি আমার সাথে যে ওইসব করেছেন, ভেঙে দিয়েছেন আপনি আমাকে। আমি আর জোড়া লাগবো না, ঠিক এই কাঁচের মতোই। যা ইচ্ছে বলো, যা ইচ্ছে করো। ইচ্ছে তো করে আপনাকে খুন করে ফেলতে, কিন্তু পারি না। আয়রাত সেখান থেকে চলে আসতে নেয়। আব্রাহাম তখন আয়রাতের হাত ধরে থামিয়ে দেয়। আয়রাত রাগীভাবে একবার আব্রাহামের হাতের দিকে তাকায় আর একবার আব্রাহামের দিকে তাকায়। এবার আয়রাত তার হাত ছাড়িয়ে নিয়ে আব্রাহামের গাড়ির কাছে এগিয়ে গিয়ে একটা কাচের টুকরো তুলে নেয় হাতে। তারপর আবার আব্রাহামের কাছে আসে, আব্রাহামের হাতটা নিজের হাতে তুলে নেয়। আয়রাত আব্রাহামের দিকে আর আব্রাহাম আয়রাতের দিকে তাকিয়ে আছে। সব মানুষের দুটো রূপ থাকে, মানুষ আর হিংস্র পশুর রূপ। সেই দিন রাতে আমি আপনার পশুর রূপ তো দেখে নিয়েছি, কিন্তু আফসোস আমি আপনার মতো এতটা পশু না, তাই আপনি দেখতে পারবেন না। আর এতদিন আপনি তো আমার ভালোবাসা দেখেননি, তবে এখন ঘৃণাটা ঠিকই দেখবেন। এই বলেই আয়রাত তার হাতে থাকা কাচের টুকরোটা দিয়ে আব্রাহামের হাতের তালুতে বেশ বড় একটা আঁচড় কাটে। মুহূর্তে হাতের চামড়ার ভাঁজগুলো কেটে গিয়ে রক্ত নেমে পড়ে। আপনি তো এইভাবেই আমার হাতও সেদিন কেটে দিয়েছিলেন, ছুরি দিয়ে, তাই না? এইটা তার জন্য। আয়রাত এটা বলেই আরেকটা টান দেয় কাজ দিয়ে আব্রাহামের হাতে। আয়রাত এটা বলেই আরেকটা ঘা বসিয়ে দেয় আব্রাহামের হাতে।
এটা মানুষকে খুন করার জন্য। আমি জানি আপনি বিনা দোষে কাউকেই মারেন না, কিন্তু তবুও এতটা নির্মম, এতটা নির্দয় হবার জন্য। তারপর লাগাতার একসাথে অনেকগুলো আঁচড় কাটতে থাকে আব্রাহামের হাতে। আয়াতের হাতে যতগুলো সহ্য হয় ঠিক ততগুলো আঁচড় কেটে গেছে। একসময় আয়াত থেমে যায়। আর এগুলো ছিল সেই দিন আমার ওপর অমনভাবে ঝাঁপিয়ে পড়ার জন্য, আমার ওপর বিশ্বাস না রাখার জন্য, আমার কথা একটিবার না শোনার জন্য। আয়াতের নিজের চোখেও পানি চিকচিক করছে। সে তার হাত থেকে কাচের টুকরোটা ছুঁড়ে ফেলে দিয়ে আব্রাহামের সামনে থেকে চলে আসে। আয়রাত যখন আঁচড়গুলো কাটছিল আব্রাহামের হাতে, আব্রাহাম তখন এক ধ্যানে আয়াতের চোখের দিকে তাকিয়েছিল, এমনকি চোখের পলক অবধি ফেলেনি। আসলে আয়াতের মাঝে একদিনেই তার প্রতি ঠিক কী পরিমাণ ঘৃণার জন্ম নিয়েছে আব্রাহাম তা দেখেছিল। আয়রাত রাগ করে এগুলো করলেও আব্রাহাম তার দিকে মুচকি হেসে তাকিয়েছিল, যেন তার কোনো ব্যথা লাগছে না এতে। আয়রাত তার সামনে থেকে চলে আসলে আব্রাহাম সেখানে ঠাই দাঁড়িয়ে থাকে। হাতটা কেটে একদম বলি দিয়ে ফেলেছে, অঝরে রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু সেদিকে আব্রাহামের কোনো খেয়ালই নেই। আয়রাত চলে গেলে আব্রাহাম নিজেও সেখান থেকে চলে আসে। আব্রাহাম অফিসে চলে যায়। তার যে কাটা হাতটা আছে সেটা সে আর ব্যান্ডেজ করেনি। ভাবলে ভাবে অফিসে সবার সামনে দিয়ে এভাবে এসে পড়েছে। সবাই তো পুরো তাজ্জব লেগে গেছে, সাথে ভয় পেয়েছে। সবাই ভেবেছে আব্রাহাম হয়তো কাউকে খুন করে এসেছে বা মেরে এসেছে। এটা রাশেদের চোখেও পড়ে। আব্রাহামকে কিছু জিজ্ঞেস করবে কি না তা তো ভয় পাচ্ছে। আব্রাহাম যখন কেবিনে চলে যায় তখন রাশেদ হাতে একটা মেডিসিনের বক্স এনে তার কেবিনের বাইরে দাঁড়িয়ে থাকে। রাশেদের আত্মা আগেই কাঁপছে। আব্রাহামকে কিছু বলবে তো দূরে থাক, তবুও কাঁপা কাঁপা স্বরে বলে ওঠে, স্যার স্যার আসবো? স্যার স্যার আসবো? এসো। রাশেদ ভেতরে কেবিনে গিয়ে দেখে আব্রাহাম তার কাটা হাতটা নিচে রেখে দিয়ে আরেক হাত নিজের কপালে চেপে ধরে রেখেছে, চোখগুলো বন্ধ করে রেখেছে। খুবই শান্তই লাগছে দেখে। স্যার মানে আসলে বলছিলাম কি যে বিল্ডিং হচ্ছে আপনার হাত দিয়ে। স্যার পরে প্রবলেম হবে, দিন ব্যান্ডেজ করে দিই। আব্রাহাম স্যার হাত কি করে কাটলো? স্যার অসুস্থ হয়ে পড়বেন, হাতটা দিন। আব্রাহাম কিছু বলছে না দেখে রাশেদ আব্রাহামের হাতটা নিজের কাছে নিয়ে নেয়, ব্লাডগুলো ভালোভাবে পরিষ্কার করে দেয়। আব্রাহাম নিজের চোখ বন্ধ করে রেখেছে। আয়াতের বলা এক একটা কথা যেন তার কানে বাজছে। রাশেদ আব্রাহামের হাতটা ব্যান্ডেজ করে দিয়ে উঠে চলে যায়। এদিকে আব্রাহামের যেন শ্বাস নিতেও কষ্ট হচ্ছে আয়াতকে ছাড়া। নিজেকে নিজেরই শ্যুট করে দিতে ইচ্ছে করছে। আজ তার একমাত্র তার দোষের ফলেই তার আয়াত আজ তার থেকে এত দূরে সরে যাচ্ছে। কিন্তু এভাবে চলতে থাকলে তো আর চলবে না, এভাবে হাতে হাত রেখে দিলে তো হবে না। আয়াত অনেক রেগে আছে, কিছু তো করতেই হবে। আব্রাহাম রকিং চেয়ারে বসে বসে এগুলোই ভেবে চলছে। আয়াতের বাসায় চলে যায়, গিয়ে দেখে তার চাচা চাচি এসে পড়েছে। আয়াতের চাচিকে দেখে আয়াতের রাগে আরও গা চলে যাচ্ছে। এই মহিলাটার বেশি বোঝার ফল আজ এগুলো। আয়াত কাউকে কিছু না বলে নিজের রুমে চলে যেতে ধরলে আয়াতের চাচি ডাক দেয়, এসেছিস? চেচি, দেখে কি তোমার সমস্যা হচ্ছে? এখন রেগে আছিস? তুমি যা করছো তার জন্য আমি একদম শেষ হয়ে গেছি চাচি। একটা বার আমাকে জিজ্ঞেস তো করতে পারতে আমি আদৌ কাউকে পছন্দ করি কিনা, কাউকে ভালো লাগে কিনা, এখনই আমার বিয়ের জন্য রেডি কিনা। না বলে কয়েই বিয়ে ঠিক করে দিয়েছিলে। বিয়ে কি আমাকে তো একদম তুলে দিতে চেয়েছিলে বিয়ে করিয়ে। আজ একমাত্র তোমার জন্যই আমার জীবনটা তুফান বইছে। এ কথা বলে আয়রা তার রুমে চলে যায়। কলি আর কি বলবে? সে এখন বুঝতে পারছে যে আসলেই তার কাউকে না জানিয়ে এত বড় একটা ডিসিশন নেওয়া উচিত হয়নি। কলিও সেখান থেকে চলে আসে। তবে এগুলো ইকবাল সাহেব দেখেন, বুঝতে পারলেন যে আয়রাত হয়তো কোনো ঝামেলায় আছে। ওইদিকে আব্রাহাম উঠে পড়ে লেগে গেল আয়রাতের রাগ ভাঙানোর জন্য। আয়রাত যে তার হাত কেটে দিয়েছে তার দিকে তাকিয়ে নিজের আনমনে হেসে ওঠে। সেও দেখবে যে আয়রাত তার সাথে ঠিক কী করতে পারে। আব্রাহাম তো জীবনেও হাল ছাড়ার পাত্র না। দেখা যাক শেষে কি হয়। আয়রাত রাগ করতে করতে হেরে যায় নাকি আব্রাহাম তার রাগ ভাঙাতে হেরে যায়। পরের দিনেও আয়রা তার কলেজে চলে যায়। এখন তার কাছে এই ভার্সিটি আর বাসায় ব্যাস এই দুটি যাওয়ার জায়গা।
এই ক্লাসে স্যার লেকচার দিচ্ছিল আর আয়রা তা মনোযোগ দিয়ে শুনছিল। হঠাৎ এরই মাঝে আব্রাহাম তার ভারী ভারী কদম ফেলে ক্লাসের ভেতরে এসে পড়ে। স্যার আব্রাহামকে দেখে চুপ হয়ে যায় আর ক্লাসের সবাই হা। এভাবে হুট করে আব্রাহামকে দেখবে কেউ ভাবেনি। আয়রাত মাথা তুলে দেখে আব্রাহাম এসেছে। আয়রাত তো ভেবে পায় না যে এখানে এই সময়ে কি করছে, আর ক্লাসে মেয়েদের কথা না হয় নাই বলাই রইল। আব্রাহাম যাতে আয়রাতকে না দেখতে পায় এর জন্য সে তার মুখের সামনে একটা বড় বই ধরে, কিন্তু তখন আব্রাহাম বলে ওঠে, এই উগাল, এই রুনবাইট। আব্রাহামের এই কথায় সবাই সোজা আয়াতের দিকে তাকায়, আর এবার আয়াতের সন্দেহ স্পষ্ট হয়, কেননা আয়াত ব্রাউন কালারের গোল জামা পরে আছে। আয়াত আস্তে আস্তে মুখের সামনে থেকে বই নামিয়ে ফেলে। হাই, কামন, চলে এসো। আয়াত কোনো রকমের নিজের রাগটা কন্ট্রোল করে। আরে চলে এসো তাড়াতাড়ি। আমরা ক্লাস চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছেন। সো হোয়াট, কাম। আয়রাত তাকিয়ে দেখে যে সে আব্রাহামের হাত কেটে দিয়েছে। আয়রাত তাকিয়ে দেখে সে যে আব্রাহামের হাত কেটে দিয়েছিল গতকাল, তাতে হাত ব্যান্ডেজ করা। এরই মাঝে আব্রাহাম দ্রুত চলে আসে আয়রাতের কাছে, তারপর আয়রাতের হাত ধরে তাকে ক্লাসের সবার সামনে দিয়ে নিয়ে এসে পড়ে। আয়রাত তার হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু আব্রাহাম ছাড়লে তো। আব্রাহাম আয়রাতকে ক্যান্টিনে নিয়ে আসে ভার্সিটির। আয়রাত এবার দাঁড়িয়ে পড়ে, কি যে রাগ লাগছে তার। আয়রাত তার পাশে তাকিয়ে দেখে টেবিলে পানি রাখা, আর সেই পানি নিয়ে সোজা আব্রাহামের মুখে ছুঁড়ে মারে। আব্রাহাম তার চোখ বন্ধ করে ফেলে, তারপর আবার আয়াতের দিকে তাকায়। শেষ মানে পানি শেষ নাকি রাগ শেষ, কোনটা? আরো পানি লাগবে? আর সেটা মারবে? বলো আমাকে, আমি এনে দিই। আয়রাত নিজের দু হাত দিয়ে মাথা চেপে ধরে রাগে দেয় এক চিল্লানি। সে আর পারছে না রাগ আটকাতে, রাগে এখন কেঁদেই না দেয়। আব্রাহামের দিকে তাকালে আব্রাহাম তাকে একটা মেকে হাসি দেয়। আয়রাত আব্রাহামের কোলের খামচে ধরে। কি তামাশা শুরু করেছেন এগুলো? সারাত বাইরের ঝড়ে দাঁড় করিয়ে রাখলাম, চাকরি ছেড়ে দিলাম, আপনার হাতটা পর্যন্ত কেটে দিলাম, এতখানি মুখে পানি আর কত মারবো, তারপরও শিক্ষা হননি আপনার? এইভাবে ভার্সিটির সবার সামনে দিয়ে টেনে নিয়ে আসার কোনো মানে হয়? বিরক্তিকর। এ কথা বলে আয়রাত চলে আসতে ধরে, আর আব্রাহাম তার বাহু খামচা ধরে সোজা নিজের গাড়িতে নিয়ে বসিয়ে দেয়, তারপর চলে যায়। আর আয়রাত যে এদিকে চিল্লিয়ে চিল্লিয়ে গলা ফাটাচ্ছে তার দিকে কোনো খেয়াল নেই আব্রাহামের। আব্রাহাম আয়াতকে গাড়িতে করে নিয়ে সোজা চলে আসে, নিজের আনমনেই গাড়ি চালাচ্ছে আব্রাহাম। এদিকে আয়রাত এই যে চিল্লাচ্ছে, কথা বলছে, সেগুলো যেন আব্রাহামের কানের পর্দাকে উপেক্ষা করে অন্যদিকে চলে যাচ্ছে। আয়রাত আরও একটু চিল্লাতে যাবে, তখনই তার কাশি উঠে পড়ে, আর কাশির বেগ তীব্র হয়ে এলে আব্রাহাম আয়াতের দিকে পানির বোতলটা এগিয়ে দেয়। আয়রাত তা আব্রাহামের হাত থেকে ছিনিয়ে নেয়, তারপর পানিকে কিছুটা শান্ত হয়। আব্রাহাম এক নজর আয়াতের দিকে তাকিয়ে দেখে যে আয়রাত এবার তার দু হাত ভাঁজ করে গম্ভীর মুড়ে বসে আছে। শেষ মানে এনার্জি শেষ? কি আরো করো, বেশি করে চিল্লাপাল্লা। আয়রাত তার অগ্নিদৃষ্টি আব্রাহামের দিকে নিক্ষেপ করলে আব্রাহাম কিছুটা বাঁকা হেসে আবার গাড়ি ড্রাইভ করাতে মন দেয়। দেখতে দেখতে একসময় আব্রাহাম তার গাড়ি হাইওয়ে রোডে নিয়ে এসে থামায়, গাড়িটা এক সাইডে নিয়ে রাখে। এখানে বরাবরই গাড়ি ঘোড়া বা মানুষজনের যাতায়াত বেশি। আব্রাহাম তার গাড়ি থেকে নেমে পড়ে। আয়রাত কপাল কুঁচকে প্রথমে আব্রাহামের দিকে তাকিয়ে থেকে তারপর সেও বাইরে নেমে পড়ে, দেখে এইটা একটা হাইওয়ে রোড। এই হাওয়াইতে আমরা কি করছি? এখানে কেন এলাম? অবশ্যই কিছু না কিছু তো করতে এসেছি। কিন্তু কি? আয়রাত আর আব্রাহাম রোডের পাশে দাঁড়িয়েছিল, তখন আব্রাহাম আয়রাতের গলাতে হাত দেয়। এই কি করছেন? তোমার গলার স্কার্ফ দাও। হোয়াট? আব্রাহাম কিছু না বলেই আয়াতের গলা থেকে তার স্কার্ফ নিয়ে নেয়, ছোট একটা স্কার্ফ। আয়াতের গলা থেকে আব্রাহাম তার স্কার্ফটা নেবার পর আয়াতের দিকে নিজের চোখগুলো স্থির রেখেই নিজের পেছন দিকে আস্তে আস্তে পেছোতে লাগে, অর্থাৎ রাস্তার মাঝে যাচ্ছে, মুখ ঝুলে আসে বাঁকা হাসি। আয়রাত কিছুই বুঝতে পারছে না যে আব্রাহাম করছেটা কি। রাস্তা তো অনেক বেশি গাড়ি চলাচল করছে, এক একটা হাওয়ার বেগে যাচ্ছে। আয়রাত একবার রাস্তার আশেপাশে তাকাচ্ছে তো আরেকবার আব্রাহামের দিকে, কিন্তু আব্রাহাম তো আয়াতের দিকে তাকিয়ে পিছিয়ে যাচ্ছে। একসময় রাস্তার মাঝ বরাবর আব্রাহাম চলে আসে, আর তখনই আব্রাহাম তার হাতে থাকা আয়াতের সেই স্কার্ফটা নিয়ে নিজের চোখ বেঁধে দেয়। আয়াতের মুখে তো পুরো হা হয়ে গেল।
এই করছেটা কি? আগে থেকে গাড়ির স্পিড যেন আরও বেড়ে গেল, আর তার সাথে সাথে আয়াতের ভয়ও। আব্রাহাম নিজের মন মতো করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে চোখ বেঁধে। আয়াত আর থাকতে না পেরে চিল্লিয়ে ওঠে। আব্রাহাম, আপনি করছেনটা কি? আব্রাহাম প্লিজ সাবধানে, গাড়িগুলো খুব বাজেভাবে চলাচল করছে। আব্রাহাম, আপনি এমন কেন করছেন? বেবি গার্ল, আমি জানি আমি সাথে অনেক বেশি বাজে করে ফেলেছি, আর এর শাস্তি তো অবশ্যই আমায় পেতেই হবে, তাই না? তাই নিজেকে শাস্তি দিচ্ছি। কি শাস্তি মানে? আব্রাহাম প্লিজ চলে আসুন। দেখুন, একটি বার যদি কোনো কিছুর সাথে ধাক্কা লাগে তাহলে সব শেষ। আব্রাহাম প্লিজ চলে আসুন। ধাক্কা লাগলে লাগুক, বাট আমি যাচ্ছি না। আব্রাহাম এবার এক পা করে হাঁটতে শুরু করলো, আর আয়াতের অবস্থা কাহিল। সে রাস্তার সাইড থেকে অনেক ডাকাটাকি করছে আব্রাহামকে, কিন্তু কে শুনে কার কথা। আয়াত বেশ কয়েকবার নিজের পা রাস্তায় রাখার চেষ্টাও করেছে, কিন্তু পা ফেলার আগে গাড়ি এসে পড়ে, যা মুশকিল আব্রাহামের কাছে। তখনই হঠাৎ একটা গাড়ি আব্রাহামের সাথে একদম লাগে একটা অবস্থা। আয়াত চিৎকার করবে, কিন্তু ভাগ্য ভালো তার আগেই সে গাড়ির ড্রাইভারটা ব্রেক কষে দিয়েছে। আব্রাহাম তার চোখ থেকে স্কার্ফটা সামনে তুলে দেখে সামনে একটা গাড়ি থেমে আছে। আব্রাহাম উল্টো সেই গাড়ির ড্রাইভারকে হাই বলে, আর ওই গাড়ির ভেতরে যে মেয়েরা বা বাকি মানুষরা ছিল তারা উকি দিয়ে দেখছে। সেই গাড়িতেও চলে যায়, কিন্তু আব্রাহাম এবার নিজের দু হাত দুই পাশে প্রসারিত করে রাস্তার মাঝখানে হেঁটে চলছে। আয়াত এই ঠান্ডা আবহাওয়াতেই ঘেমে যাচ্ছে বারবার। আব্রাহামকে অনেক ডাকছে এসে পড়ার জন্য, কিন্তু লাভ নেই। আস্তে আস্তে আয়াতের আশেপাশে বেশ মানুষজন জড়ো হতে লাগলো। সবাই আয়াতকে বলছে যে কী হয়েছে, আর আয়াত ইশারাতে সামনে আব্রাহামকে দেখাচ্ছে। এবার আয়াতের সাথে সাথে বাকি মানুষরা সহ আব্রাহামকে রাস্তার মাঝখান থেকে চলে আসতে বলছে, কিন্তু শোনে না সে কথা। আব্রাহাম দেখুন, আমার ভীষণ ভয় লাগছে, প্লিজ এসে পড়ুন। কখন কি হয় আব্রাহাম, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? আব্রাহাম, সব শুনতে পারছি। এমন পাগলামিগুলো করার জন্য কি মনে হয় যখন নিজের জীবন হারাবেন তখন বুঝবেন। ও হ্যালো, তুমি কাকে কি বলছো? জীবন মন সব অনেক আগেই হেরে বসেছি আমি তোমাতে। আব্রাহাম প্লিজ এসে পড়ুন। দেন ফার্স্ট সে দ্যাট ইউ ফরগিভ মি। নট এট অল। ওকে ফাইন দেন, আমি যাব না এখান থেকে। আব্রাহাম, ফাজলামি করার একটা সীমা থাকে। ভালো লাগছে না আমার, প্লিজ চলে আসুন। আগে বলো আমাকে ক্ষমা করেছো, তারপর আসবো, নয়তো আমি আসবো না। আমার সাফ কথা, আগে বলো যে তুমি আমাকে ক্ষমা করেছো। না, করিনি। আমি যাব না। আয়াত তো এক মহা মুশকিলে পড়ল। এই পাগলকে নিয়ে সে কী করবে? আয়াতের সাথে সাথে আরও অনেক মানুষই ডেকে চলছে আব্রাহামকে, কিন্তু আব্রাহাম কোনো কিছুরই পাত্তা দিচ্ছে না। সেম আগের মতোই হেঁটে যাচ্ছে রাস্তার মাঝে আব্রাহাম। আয়াতের চিল্লাতে গলা ভেঙে যাওয়ার মতো অবস্থা। আয়াত এবার যেন সমুদ্র আর খাদের মাঝ বরাবর পড়ে গেছে। আব্রাহামকে মাফ করবে কি করবে না? আয়াত নিজের কপালে হাত দিয়ে দেয়। কি বিপদ রে বাবা! আয়াত টেনশনে আব্রাহামের দিকে তাকিয়েছিল আর এগুলো ভাবছিল। তখনই একটা গাড়ি আব্রাহামের দিকে বেশ জোরে গতিতে এগিয়ে যেতে ধরে। আব্রাহাম তো নিজের মতো করে হাঁটছিল, তাই একদম ঠিক সময়ে সে সরে আসে গাড়ির সামনে থেকে। আর গাড়ির যে চালক ছিল সে অতিভয় দ্রুত ব্রেক কষতে গিয়ে আরেকটা গাড়ির সাথে কিছুটা ধাক্কা খায়। আর জোরে চিল্লিয়ে ওঠে, আর সাথে মুখে দুই হাত দিয়ে দেয়। এই ছেলে পাগল, আমি শিওর পাগল। এই পাগল গাদর থেকে আসছে। এই যেখানেই যাক, ওর তো কিছুই হবে না, উল্টো অন্য মানুষের ক্ষতি হবে। আয়াত আবার ডাক দেয়। আব্রাহাম প্লিজ আমার একটি কথা শোনো, উঠে আসুন না। আগে বলো আমাকে ক্ষমা করেছো কিনা। হ্যাঁ, ক্ষমা করেছি, একদম ক্ষমা করে দিয়েছি। এবার তো প্লিজ আসুন। করিনি ক্ষমা, বেটা খাবিস না 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 মানে, আরে বললাম তো মাফ করে দিয়েছি। এবার প্লিজ মাঝ রাস্তা থেকে উঠে আসুন, প্লিজ। না 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 না। কি? এই মেয়ে কানে বেশি শুনো নাকি? বলো যে তুমি আমায় অনেক 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 বেশি ভালোবাসো, বলো এটা। জীবনেও বলবো না আমি। জীবনেও এখান থেকে যাব না আমি। উফ আব্রাহাম। বলো তুমি আমায় ভালোবাসো, বলো আগে, আমি এসে পড়বো, আগে বলো। হায় রে আল্লাহ। আয়াতের পাশে যে মানুষজন ছিল
এবার তারা মিটমিট করে হাসতে শুরু করলো। তারা সবাই বুঝলো যে আব্রাহাম আয়রা দুজনে অ্যাকচুয়ালি লাভ বার্ডস। তবে গাড়ির যাতায়াত আর স্পিড যত বেশি বাড়ছে, আয়াতের বুকের ধুকপুকানি ঠিক তত বেশি জোরে বিট করছে। আব্রাহাম প্লিজ এবার তো চলে আসুন। আগে বলো যে তুমি আমায় ভালোবাসো। আয়রাত বিরক্তি প্লাস রাগে মাথায় ঘুরিয়ে ফেলে। তখন একজন বৃদ্ধ মহিলা আয়াতের পাশে এসে তার কাঁধে হাত রাখে। মা, জি। যতটুকু বুঝলাম ছেলেটা একটা উন্মাদ পাগল তোমার জন্য। রাগ অভিমান সব সম্পর্কতেই হয়, কিন্তু সেটা বেশি দিন মনে জমিয়ে রাখতে নেই, আস্তে আস্তে পাহাড় সমান হয়ে যাবে। তাই রাগ বা অভিমান পাহাড় গড়ার আগেই সেটা ভেঙে দাও। ভুল করেছে, মাফ করে দাও না। বলে ফেলো যে ভালোবাসো। কিন্তু আমি তো বলে ফেলো ভালোবাসি। কথাটা এমন একটা জিনিস যেটা বলে দিলেও মনে হবে যে কেন বললাম, আর না বললেও মনে হবে কেন বললাম। তাই সব থেকে ভালো হবে যে বলে ফেলে নিজেকে বলো যে কেন বললাম। আর এখন যা দেখছি তোমার কাছে এটা বলা ছাড়া কোনো উপায় নাই, বলে দাও মা। জান পাখি আমার, আমি কি মরে যাব? আব্রাহাম প্লিজ। আগে বলো যে তুমি আমায় ভালোবাসো। আয়রাতের পাশে থাকা সব মানুষই আয়াতকে বলে দিতে বলছে, আর আয়াতের সামনে আব্রাহাম এমন অবস্থা করছে, এগুলো যেন আয়াতের মাথা খেয়ে ফেলছে। এদিকে এরা সবাই আরেকদিকে এই সাইকো আব্রাহাম কি করবে কি করবে না ভেবে পায় না। তখন আরেকটা গাড়ি সাই করে আব্রাহামের দিকে আসতে ধরলে আয়রাত নিজের দু হাত দিয়ে দুই কান চেপে ধরে চিল্লে বলে ওঠে, আব্রাহাম আমি আপনাকে ভালোবাসি, ভালোবাসি আমি আপনাকে অনেক বেশি। আমি আপনাকে ভালোবাসি আব্রাহাম। ব্যাস এটা বলার সাথে সাথেই আব্রাহাম হেসে দিয়ে নিজের চোখ থেকে আয়াতের স্কার্ফটা খুলে ফেলে। মুখে তার ফুটে উঠেছে গাঢ় হাসির রেখা। আয়রাত পিটপিট করে চোখ খুলে আব্রাহামের দিকে তাকায়। আব্রাহাম আয়াতের দিকে হেসে তাকিয়েছিল। ঠিক তখনই আরেকটা গাড়ি এসে এবার সত্যি সত্যি আব্রাহামকে ধাক্কা মেরে দেয়। আব্রাহাম আব্রাহাম আয়াত এবার কেঁদে দিয়েছে। সব কিছু ভুলে সোজা রাস্তার দিকে দৌড় লাগায়। এর মধ্যে রাস্তাতে সব গাড়িগুলো থেমে গিয়েছে। যে গাড়িটা এসে ধাক্কা দিয়েছিল তার ওনার বাইরে বের হয়ে আসে। সব থেমে গেছে। আয়াত দ্রুত গিয়ে আব্রাহামকে ধরে, আব্রাহাম একদম ব্যথা পায়নি, শুধু কপালে চিকন একটা আঁচড় কেটেছে। আয়াত সে সোজা আব্রাহামের জ্যাকেট খামচে ধরে। আব্রাহাম তার চোখ থেকে আয়াতের স্কার্ফটা খুলে নিজের হাতে পেঁচিয়ে নেয়। আয়াত তো কাঁদো কাঁদো ভাব। আব্রাহামের কপালে ছোট কাটা জায়গায় নিজের হাত রেখে দিয়েছে। আপনি ব্যথা পেয়েছেন তাই না? সব আমার জন্য হয়েছে তাই না? আপনাকে কখন থেকে বলছি যে এসে পড়ুন এসে পড়ুন, আপনি তো কোনো কথা শুনছেন না। তুমি আমায় ভালোবাসো বলেছো? ধরে রাখুন তো, আপনার অনেক লেগেছে তাই না? না, একদম না। মিথ্যা বলবেন না। আহা, কাল যে আমার হাত কেটে দিয়েছিলে না তুমি, তার থেকে এটা অনেকটাই কম। চুপ করুন তো, কি এক পাগলের পাল্লায় পড়েছি আমি। দেখুন সব থেমে গেছে রাস্তায়। আই এম সো সরি স্যার, আমি ভাবিনি এই সময় এভাবে আপনাকে দেখব। কি বলবো আমি বুঝতে পারছি না। আই এম সো সরি আব্রাহাম স্যার, আপনার লেগেছে স্যার, সরি। হ্যাঁ ম্যান, ইটস ওকে, বলে যাও, ব্যাপার না। থ্যাংক ইউ স্যার। এই বলে সেই ব্যক্তিটি তার গাড়ি নিয়ে চলে যায়। আয়রাত আব্রাহামের দিকে ক্লান্ত নয়নে তাকায়। নিজের জীবন বাজি রাখলাম আমি, কিন্তু এমন রিয়াকশন দিচ্ছ তুমি। চলুন তো, এমন আজার উদ্ভব কাজ যদি আবার করেছেন তো আপনার একদিন কি আমার যতদিন সময় লাগে। আয়রাত আর আব্রাহাম আবার নিজেদের গাড়িতে গিয়ে বসে পড়ে। কোথায় যাবে বেবি গার্ল? চাঁদের দেশে। সরি, সেখানে নিয়ে যেতে পারবো না আমি। আরে বাড়ি যাব আমি, বাড়ি নিয়ে চলুন আমাকে। আব্রাহাম আয়াতের কথা মতো তাকে তার বাড়ির সামনে ড্রপ করে দিল। আয়রাত চলে যেতে ধরে, কিন্তু আবার থেমে যায়। আমার স্কার্ফ? সেটা এখন আমার কাছে আমারই থাকবে, আর দিব না আমি। না দিলেন? এই বলে আয়রাত চলে যায়। আর হারতের বাড়ির ভেতরে না যাওয়া অবধি সে তার দিকে তাকিয়ে থাকে। আয়রাত চলে গেলেও আব্রাহামও চলে যায়। রাত বাজে 9টা কাছাকাছি। আয়রাত বসে বসে টিভি দেখছে। তখন তার কাছে ফোন আসে। হ্যালো। হ্যাঁ আয়রাত, আমি অয়ন। জি ভাইয়া বলুন। জলদি আব্রাহামের বাড়ি এসো। কি
এখন কিন্তু কেন? আব্রাহাম যে কি করছে আল্লাহ মালুম। কেন, কি করেছে? টেরেসের উপর চলে গিয়ে টেরেসের গ্লাস একদম লক করে দিয়েছে, খুলছে না। আর আয়রার টেরেস অনেক উঁচু, সেখান থেকে জাম্প না করেই বসে আব্রাহাম। কি যাতা বলছেন আপনি? আচ্ছা, আব্রাহাম কেন এগুলো করছে? অবশ্য তোমার জন্যই। আয়রাত বোন, প্লিজ জলদি এসো। ধুর তোরে। এই বলে আয়রাত ফোন কেটে দেয়। এক দৌড়ে তার চাচুর কাছে চলে যায়। চাচু, চাচু, এই চাচু, কি হয়েছে রে মা? যদি তোমার গাড়ির চাবিটা দাও তো। এত রাতে তুই গাড়ির চাবি দিয়ে কি করবি, আর আমার গাড়িতে? জানি সেটা 1900 কটকটি সনের টাকা, এটা ওটার অপর খরচ করতে পারো, কিন্তু একটা গাড়ি কিনতে পারো না। যাই হোক, জলদি চাবি দাও। এত রাতে গাড়ির চাবি দিয়ে কি করবি? আরে ওই যে মামা, মানে ওই যে, আরে ওই তো দিয়া, আরে হ্যাঁ হ্যাঁ দিয়া, আর কি দিয়া না, ওর মামার বাসা থেকে আসার সময় আটকে গিয়েছে, বুঝলে? তো আমাকে ফোন করেছিল হেড লাগবে বলে, তাই আমি যাচ্ছি। ওকে তো আর এইভাবে একা একা রাতের বেলা ছেড়ে দিতে পারি না, বলো? তাই চাবি লাগলো। চাবি দাও। তো আমি নিয়ে যাই? এই না 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 কি? না মানে আমি বলছিলাম যে তোমার না শরীর খারাপ, প্রেশার আছে, তাই তুমি থাকো, তোমার যেতে হবে না, আমি পারবো, আর জলদি এসে যাব, চিন্তা করো না। চাবি দাও তো দুটো। আচ্ছা, এই নে। আয়রাত চাবি নেই দেয় একেবারে দৌড় বাড়ির বাইরে। বাড়ির পেছনের দিকে থেকে তার চাচার গাড়িটা বের করে স্টার্ট দিয়ে চলে যায়। বেশ অনেক সময় পর আব্রাহামের বাড়ির সামনে আসে। এসে আয়রাত গাড়ি থেকে দ্রুত নেমে আব্রাহামের বাড়ির ভিতরে চলে যায়। গিয়ে দেখে অয়ন চিন্তার চোটে নিজের হাতের নখ কামড়াচ্ছে। ভাইয়া, আব্রাহাম কোথায়? তুমি এসেছো? আব্রাহাম উপরে। আয়রাত কিছু না বলেই সোজা উপরের দিকে দৌড় লাগায়, কিন্তু এবার আয়রাত গিয়ে দেখে যে টেরেসের দরজা খোলা। যাই হোক, সেদিকটাই ইগনোর করে আয়রাত চলে যায় উপরে। যেতে না যেতেই দেখে তাতে আয়রাতের আত্মাটা ছাদ করে ওঠে, কেননা সামনে তাকিয়ে দেখে আব্রাহাম ছাদের একদম উপরে উঠে তার রোলিংয়ের উপর দিয়ে হাঁটছে। তার হাতে রয়েছে একটা অ্যালকোহলের বোতল। এর মাঝে আব্রাহামের পড়ে যায় অবস্থা। তখন আয়রাত জোরে ডাক দেয়, আব্রাহাম! আবার, উফ আল্লাহ, আপনি আবার কি করছেন এটা? নিচে আসুন। হাই আল্লাহ, হাতে কি অ্যালকোহলের বোতল? আব্রাহাম, আপনি ড্রাঙ্ক, প্লিজ নিচে নামুন। লুক হো কাম বেবি গার্ল। আব্রাহাম, নিচে নামুন। আয়রাত, জানো আমার কেন জানি মনে হয় যে তুমি না আমাকে ক্ষমাই করনি। কি? হ্যাঁ, মানে আমার মন বলে যে তুমি সত্যি ক্ষমা আমাকে করনি, শুধু তখন আমাকে রাস্তা থেকে আনার জন্য এমনি বলেছিলে। এই রে, কি বলো, ঠিক ধরেছি আমি, তাই না? ছাড়ুন এইসব কথা, আপনি নিচে নামুন তো আগে। আয়রাত এই বলে আব্রাহামের দিকে এক পা এগোতে লাগে, আর আব্রাহাম বলে ওঠে, স্টপ রাইট দেয়ার। এক পা এগোবে না। ক্ষমা করনি তুমি আমায়। আমি জানতাম আমার জান পাখি আমায় মাফ করে নি, আর আমি কেন বেঁচে থাকবো? এই বেঁচে থাকার কোনো মানেই হয় না। এর থেকে ভালো আমি মরে যাই। আব্রাহাম, এবার কিন্তু খুব বেশি বাড়াবাড়ি হচ্ছে, নিচে নামুন। এক কদম আগে বাড়াবে না, বললাম তো। আব্রাহাম, গুড বাই সুইট হার্ট। এই বলে আব্রাহাম তার দু হাত মেলে দিয়ে ছাদের রেলিংয়ের উপর থেকে পেছন দিকে পড়ে যেতে নেয়। আয়রাত চোখ খিচে বন্ধ করে আব্রাহামের নাম ধরে ডাক দেয়। আয়রাত চোখ মেলে সামনে তাকায়, দেখে কেউ নেই। মানে কি, আব্রাহাম কি নিচে পড়ে গিয়েছে নাকি? আয়রাত ছুটে গিয়ে রেলিংয়ে হাত রাখে, তারপর নিচের দিকে উকি দেয়। কোথাও কাউকে দেখেই যাচ্ছে না, একদম শুনশান নীরব। তখনই আয়রাত তার কাঁধে কারো হাতের শীতল স্পর্শ পায়। আয়রাত চমকে গিয়ে চিল্লিয়ে ওঠে, এমনকি আয়রাত নিজেই ভয় পেয়ে পিছনে ঘুরে পড়ে। যেতে নিলে এক হাত এসে আয়রাতের কোমর জড়িয়ে ধরে আষ্টে পিষ্টে। আয়রাত দেখে তো আর কেউ না, স্বয়ং আব্রাহাম নিজে। আব্রাহাম হেসে আয়রাতের দিকে তাকিয়ে আসে। আব্রাহামকে একদম ঠিকঠাক দেখে আয়রাতের কলিজাতে যেন পানি এলো। আয়রাত এতই ভয় পেয়েছে যে সে সব ভুলে আব্রাহামকে একদম জোরে জড়িয়ে ধরে। আব্রাহামও তাই। আয়রাত তো আব্রাহামকে জড়িয়ে ধরে সোজা হামাম করে কেঁদে দিয়েছে। আব্রাহাম প্লিজ এমন করবেন না,
আমার সাথে? আমি ভয়ে মরেই যাব। কেন এমন করেন বলুন তো? আমি সত্যিই ভয় পেয়ে গেছি। আপনি চলে গেলে আমি নিজেকে কখনোই মাফ করতে পারবো না। আমি আপনাকে ভালোবাসি আব্রাহাম, প্লিজ এমন করবেন না। তো তোমার কি মনে হয় আমি এগুলো সত্যি সত্যি করছিলাম বাকি? আয়রাত মাথা তুলে আব্রাহামের দিকে তাকায়। মানে? এগুলো সব কিছু আমাদের প্ল্যান ছিল, মানে আমার, অয়ন আর হ্যাঁ দাদিরও। কি কি বলেন এগুলো? সত্যি। আর আপনি ড্রাঙ্ক না? আরে না, ওইটা অ্যালকোহলের বোতল ছিল ঠিকই, কিন্তু তাতে লেমন জুস ছিল। তখন টেরেসের দরজা দিয়ে আব্রাহাম অয়ন উপরে। টিলা ভেতরে আসে। রাগ ভাঙ্গাও তবে। ভেঙেছে। আয়রাত এগুলো দেখে রাগ করে বসে। আবার এক মস্ত বড় বোকা বানিয়েছে আব্রাহাম আয়রাতকে। আয়রাত তারপর আব্রাহামের বুকে এলোপাতারি কিল ঘুষি সব দিতে থাকে। আব্রাহাম হেসে হেসে আয়রাতকে জড়িয়ে ধরে, আর সাথে আয়রাতও। আয়রাত আব্রাহামের রাগ গুইসা যা ছিল সব শেষ। এত কিছুর পর অবশেষে আয়রাত তার আব্রাহামকে মাফ করে দিয়েছে। এখন সব কিছুই ভালো। দেখতে দেখতে মাঝখানে কেটে গেছে আরও বেশ কয়েকদিন। আয়রাত আর আব্রাহামের মাঝে সারাদিন খুনসুটি লেগেই থাকে। আব্রাহামের পাগলামির মাঝে আয়রাতের দিন কাটে। কি যে সাইকো মার্কা কাজ করে বসে, আর এর প্রভাব মাঝে মাঝে আয়রাতের উপরে পড়ে। এই তো কিছুদিন আগের কথা। আয়রাত ফাইনাল এক্সাম ছিল ভার্সিটিতে। এখন স্যাররা ছেলে মেয়েদের একসাথে সিট পেলেছে, এক বেঞ্চে দুইজন করে, একটা ছেলে একটা মেয়ে। এটা শুনেই তো আব্রাহামের মাথা খারাপ। আয়রাতের পাশে বসবে অন্য ছেলে, এটা কি আদৌ সম্ভব? এর জন্য আব্রাহাম নিজে এক্সাম হলে গিয়ে আয়রাতের সামনে এক পায়ের উপর আরেক পা তুলে বসেছিল, আর একটা মেয়েকে আয়রাতের পাশে বসিয়েছে। মানে দিয়েকেই বসিয়েছে আর কি, শুধু দিয়েকে আয়রাতের পাশে বসায়নি। এমনকি আয়রাত যেই রুমে বসে এক্সাম দিচ্ছিল সেই রুমে অন্য কোনো ছেলেকে ঢুকতেও দেয়নি। ছেলেদের অন্য রুমে স্যারদের বলে শিফট করে দিয়েছিল। যত চোরাই বুদ্ধি ছিল, যত নকল করার বুদ্ধি ছিল, আব্রাহাম সব এক এক করে আয়াতকে শিখিয়ে দিচ্ছিল। কিন্তু অবশেষে আয়াতের ধমক আর ঝাড়ি খেয়ে সে চুপ হয়ে যায়। কারণ এক্সামের জন্য আয়াতের প্রিপারেশান এনাফ ভালো ছিল। যতগুলো এক্সাম হয়েছে সবগুলোতে আব্রাহাম তার অফিসে না গিয়ে আয়াতের সাথে তার এক্সাম হলে ছিল। নিজে সাথে করে আয়াতকে ভার্সিটিতে নিয়ে গেছে, আবার নিজের সাথে করে নিয়েও এসেছে। এক সময় আয়াতের এক্সাম শেষ হয়ে যায়। আব্রাহামের আয়াতকে নিয়ে হুটহাট প্ল্যান ছাড়া বের হয়ে পড়া, লং ড্রাইভে চলে যা, টপ করে আয়াতের বাড়িতে টপকে পড়া। যদিও আয়াত আব্রাহামকে মানা করেছে, কিন্তু কথা শুনলে তো আব্রাহাম। আয়াতের চাচার সাথে আব্রাহামের সম্পর্ক কিছুটা ইঁদুর বেড়াল, দুজন দুজনের পেছনে পড়েই থাকে। আর আয়াতের চাচি তো আব্রাহামের সামনে চু পর্যন্ত করতে পারে না। আব্রাহামকে দেখলেই কোলের রিয়াকশান কিছুটা এমন হয়। আব্রাহাম আগে যেভাবে ঘন্টার পর ঘন্টা অফিসে থাকতো, এখন আর তেমন থাকে না। যতটুকু প্রয়োজন ততটুকুই থাকে। আরে তার আয়াতকে টাইম যে দিতে হবে। গভীর রাত পর্যন্ত আয়াতের সাথে ফোনে কথা বলা আব্রাহামের। মাঝে মাঝে তো এমনও হয় যে আয়াত ফোন কানে রেখেই ঘুমিয়ে পড়ে। আর যখন পরের দিন সকালে আয়াত ঘুম থেকে উঠে, তখনও দেখে যে আব্রাহাম ফোনের লাইনেই আছে, লাইন কাটেনি। এমনকি আয়াতের ঘুমও ভাঙে আব্রাহামের ডাকেই। আবার যখন আয়াতের মুড কোনো কারণে খারাপ হয়, তখন আব্রাহাম হাজির হাতে এতগুলো চকলেটটা পুচকনে, মানে যা আয়াতের পছন্দ তা নেই। ভার্সিটির কোনো ছেলে আয়াতের ধারে কাছে আসে না, সবাই আপু বলে ডাকে। এমনও যে আয়াতের নিজের ক্লাসমেটরাই মাঝে মাঝে আব্রাহামের ভয়ে আয়াতকে হাপু ডেকে ফেলে। আয়াতেরও আর বুঝতে অসুবিধা হয় না যে এটা আব্রাহাম ছাড়া আর কারোরই কাজ না। এখনও আয়াত আব্রাহাম একসাথে একটা কফি শপের ভেতরে বসে আছে। আয়াত বসে বসে খাচ্ছে, আর আব্রাহাম কার সাথে যেন ফোনে কথা বলছে, তারপর রেখে দেয়। কি ছিল? খাবেন? আসছে রে, দ্য মোস্ট হেলথ কন্ডিশন ম্যান। হ্যাঁ, এই কি বলেন আপনি? আমি মোটা? নিজেকে দেখেছো একবার? গালের দিকে মাংস বেড়ে যাচ্ছে, কিছুটা বুড়িও তো বেড়েছে তোমার। আব্রাহামের এমন কথা শুনে আয়াতের খাওয়াতে তালা লেগে গেল। খাওয়া পুরো বন্ধ হয়ে গেল তার। মুখে এক বাইট বার্গার রেখে আব্রাহামের দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। আব্রাহাম তো ফাজলামি করছিল, কিন্তু আয়াতের এমন চেহারা দেখে হাসতে হাসতে শেষ। আব্রাহামের হাসি দেখে আয়াতের রাগে শেষ। রাগে মুখে থাকা বার্গারটা আস্তে আস্তে চিবুচ্ছে, আর আব্রাহামের দিকে চোখ গরম করে তাকিয়ে আছে।
আস্তে খাও। সালা খাবিস, আমি তো 53 কেজি, হাইটে 5 ফুট 5। আর কত লাগে? আর নাকি মোটা? হ্যাঁ মানলাম আমার গালে একটু মাংস বেশি, কিন্তু এই গাল সরকারি না, বুঝলেন? আমার গাল আমার সম্পত্তি, তাতে কার বাপের কি? আর এতই মোটা লাগে তো যান না অন্য মেয়েদের কাছে যান। এখানে কি করেন যত সব? হায়, এই রাগের আগুনেই না আমি আব্রাহাম জ্বলছে যাই। আরে বুঝো না কেন, মজা করছি। আর এছাড়াও আমার শুটকি মার্কা মানুষ পছন্দ না, আমার এই যে গুলুমুলু মানুষই পছন্দ। হয়েছে, এখন ভালো ছেলের মতো আর একটা বার্গার অর্ডার দিন। কি? শুনেন না? দিচ্ছি তো। আব্রাহাম আরও একটা বার্গার অর্ডার দেয়, সাথে একটা ক্যাপেচিনো, তার সাথে নিজের জন্য। বার্গার এলে আয়রাত খাওয়া শুরু করে। আব্রাহামও আয়রাতকে দেখছে আর খাচ্ছে। তখন একটা মেয়ে আসে, মুখে হ্যাভি মেকআপ, ওয়েস্টার্ন ড্রেস আপ পরা। হয়তো আব্রাহামের ভুলই ছিল যে সে ওই মেয়েটার চোখে পড়েছে। বাপরে বাপ, নেকামর একটা সীমা থাকে। মেয়েটা এসে আব্রাহামকে দেখে ছোটোখাটো একটা চিৎকার দিয়ে কিছুটা লাফিয়ে ওঠে, মানে তার সেখানে অজ্ঞান হয়ে যাবার মতো অবস্থা, হুমড়ি খেয়ে পড়েছে। আরে ঠিকভাবে খাও, মুখের সাইডে লাগাচ্ছ কেন? এদিকে কাছে আসো দেখি। আব্রাহাম হাতে টিস্যু নিয়ে আরতের ঠোঁটের সাইডে মুছে দিচ্ছিল আলতোভাবে। তখন ওই মেয়েটি ছুটে আব্রাহামের কাছে আসে। ও গড, হো গড, এ আমি কাকে দেখছি? আবরাম আহমেদ চৌধুরী আপনি? আমি জাস্ট ভাবতে পারছি না স্যার, আপনি জানেন না আমি আপনার কত বড় ফ্যান। আর এভাবে নর্মালভাবেই যে আপনাকে দেখতে পারবো আমি ভাবিইনি। আজ বুঝলাম যে আপনি হয়তো অনেক বড় একজন মানুষ, কিন্তু অনেক ভালো, তাই তো এভাবে নর্মালভাবে চলাচল করেন। স্যার, আপনি তো আমার জন্মান্তরের ক্রাশ, বলতে গেলে আমার ভালোবাসা। আপনার যে ঠিক কতগুলো ছবি আমার রুমে লাগানো তা আমি নিজেও জানি না। মেয়েটি এসে তার নিজের মতো করেই এগুলো বলে যাচ্ছে, আর আব্রাহাম তার মুখে হাত রেখে শুধু হুম হুম করে যাচ্ছে। আব্রাহাম কিছুটা বাঁকা চোখে আয়াতের দিকে তাকায়, দেখে যে আয়াত শান্তভাবেই বসে আছে। কিন্তু হুট করে আয়াতের এত শান্ত স্বভাবটা কেন জানি আব্রাহামের হজম হচ্ছে না। তার মাঝেই মেয়েটা আবার বলে ওঠে, স্যার, আমার নাম জ্যোতি। আমি কি আপনার সাথে জাস্ট একটা ছবি ক্লিক করতে পারি? ইয়া শিওর। মেয়েটি আব্রাহামের কাছে গিয়ে তার সাথে একটা ছবি নেয়। স্যার, ছবি তো আপনাকে দারুণ লাগছে। স্যার একটা অটোগ্রাফ প্লিজ। ওকে, আমার হাতেই করে দিন। মেয়েটা তার নির্লজ্জ কেন? মেয়েটা একটা জেল প্যান বের করে আব্রাহামকে দেয়। আব্রাহামও অটোগ্রাফ দিয়ে দেয়। কি আর করার, সে আয়াতের দিকে তাকায়, দেখে আয়াত একদম আস্তে আস্তে বার্গার খাচ্ছে। স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমার তো খুশিতে গড়াগড়ি খেতে মন চাইছে। ইস, আপনার সাথে ছবি। হ্যাঁ, এখন ওই ছবিটা ফ্রেমে বাঁধিয়ে নিও, তারপর দেওয়ালের সাথে সাথে নিজের সাথেও চিপকে নিও। আর হ্যাঁ, হাতের যে ওই অটোগ্রাফটা দেখেছেন না, এক কাজ করুন, হাতের চামড়া খুলে সেটাকেও ফ্রেম বানিয়ে নিন, ঠিক আছে বুইন? এ না মানে স্যার, উনি কে? আয়াত হাসবে না কাঁদতে ভুলে গেছে। হ্যাঁ, বলুন না আব্রাহামজি, আমি আপনার কে হই বলুন। মানে আসলে আব্রাহাম জি, আরে বলুন না আমি আপনার কে হই, বলুন না, বলা তো উচিত তাই না? বলে ফেলুন, আমি আপনার কে হই আব্রাহাম। আব্রাহাম একদম স্ট্রেট ফরওয়ার্ড জবাব দিল, আমার বউ। জি জি, আমার বউ নেই। ও আচ্ছা, না মানে আচ্ছা ঠিক আছে, আমি এবার তাহলে যাই। এই বলে মেয়েটি সেখান থেকে কেটে পড়ে। আব্রাহাম আয়াতের দিকে তাকায়, দেখে যে সে আয়াত না তো রাগে একটা আগুনের গোলা, মানে একটা আগুনের গোলাকে আব্রাহাম তার পাশে নিয়ে বসে আছে। সেই মেয়েটা এসে এখন এমন একটা কিছু করবে তা আব্রাহাম ভাবেইনি। আয়াতের মাথা মুথা তো রাগে ফেটে যাচ্ছে। আব্রাহাম কিছু বলতে যাবে তার আগে আয়াত উঠে রাগে চলে যায় সেখান থেকে।
আবার সেইটা গেছে, আরে আল্লাহ। আব্রাহাম সবসময় নিজের সাথে একটা গার্ড নিয়ে বাইরে বের হয়, তবে তারা দূরে দাঁড়িয়েছিল। আব্রাহাম তাদের বিল পে করতে বলে নিজের দ্রুত আয়ারাতের পেছন পেছন চলে যায়। আয়রাতকে পেছন থেকে অনেক ডাক দেয়, কিন্তু আয়রাত শোনে না। এবার আব্রাহাম কিছুটা দৌড়ে গিয়ে আয়রাতের একদম সামনে এসে পড়ে, হাত ধরে থামিয়ে দিয়ে তাকে। কি হয়েছে? আরে কাঁদছো কেন জান পাখি? কি হয়েছে, কাঁদছো কেন? ওই মাইয়া এত লুচ্চা কেন? আমার দিকে নজর দিব কেন? কিভাবে আপনার ওপর হুমড়ে খেয়ে পড়েছিল? কিভাবে তাকিয়ে তাকিয়ে আপনাকে দেখেছিল? আর সত্যি কেঁদে দিয়েছে। আব্রাহাম বুঝলো যে এগুলো আয়াতের রাগে যা কান্নায় পরিণত হয়েছে। আব্রাহাম মুচকে হেসে আয়াতকে নিজের সাথে জড়িয়ে ধরে। আয়রাত আব্রাহামের বুকে মুখ গুজে দিয়ে একরকম চিল্লাচ্ছে। আব্রাহামের বুক থেকে উঠে আসতে চাইলে আব্রাহাম তাকে আরও জোরে চেপে ধরে নিজের সাথে। আব্রাহামের এই মুহূর্তে প্রচুর হাসি পাচ্ছে। শুনেন, আপনি আমার তো, তাই না? আপনাকে অন্য মেয়ে কেন তাকিয়ে তাকিয়ে দেখবে? আপনি আমার তো। এরপর থেকে আমি আপনাকে বোরখা পরে বাইরে নিয়ে আসবো। কি? হ্যাঁ সত্যি। আর এখন ছাড়ুন আমাকে, আমি ওই মেয়ের কাছে যাবো। তারপরে কুত্তের মাথার সব চুল টেনে টেনে ছিঁড়বো, ছবি ক্লিক করা একদম ঘুচিয়ে দেবো। লুচ্ছি বেরি, ছাড়ুন আমাকে, ছাড়ুন। আরে বাবা, আমি কি চলে গিয়েছি নাকি? আমি তো আসি, তাই না? আমি তো তোমারই, কেউ নিবে না আমাকে তোমার কাছ থেকে। এমন করে না, এমন পাগলামি করে না বেবি গার্ল। এক সাইকো পাগলের আমায় বুঝতে ইচ্ছে যে আমি যেন এমন পাগলামি না করি। হায় রে। আচ্ছা চলো। কোথায়? একটু আগে যেই কথা বলছি তা সত্যি করব। মানে? বিয়ে করব, বিয়ে বিয়ে। আয়রাত আব্রাহামের কাছে গিয়ে দাঁত কটমট করতে করতে বলে ওঠে, আমি বিয়ের আসর থেকে পালিয়ে যাব? একথা বলে আয়রাত চলে আসে। তার মানে এখনও রেগে আছে। আব্রাহাম আবার চলে যায় আয়রাত আয়রাত করতে করতে। রাগ যে ভাঙাতে হবে। গোধূলির লগ্ন, সূর্য অস্ত যায় যায় ভাব। এদিকে সূর্য ডুবছে, আরেকদিকে এই দুই লাভ বার্ড নিজেদের খুনসুটি করতে করতে সামনে এগিয়ে যাচ্ছে।